সালমান সাদাবকে জানিয়ে দেবে তারা তার ফ্ল্যাট ছেড়ে দেবে। এই কথাগুলো যদি গুণাক্ষর ও মেঘলা আপু শুনতে পায় তবে আপু ভীষণ কষ্ট পাবে। তার আগে এখান থেকে তাদের চলে যাওয়াই ভালো। সাদাবদের ফ্ল্যাটে ঢুকে মেঘলা এদিক ওদিক তাকিয়ে বলে, তোমাদের দাদি কোথায়? দাদি ঘুমিয়েছে। দুপুর হলেই দাদি ঘুমিয়ে যায় আর নাক ডাকে। কথাটি বলে সিরাত হাসে, মেঘলাও হেসে ফেলে। সুহা মেঘলার হাত ধরে টানতে টানতে তাদের ঘরে নিয়ে যায়। এসো আন্টি, কালার পেপারগুলো বাবার ঘরে এসো। মেঘলার অস্বস্তি নিয়ে পা বাড়ায়। দরজা ঠেলে যেই না ভেতরে ঢুকবে অমনি ভেতর থেকে সাদাব বলে ওঠে, সোয়া, সিরাত, এভাবে দরজা খোলা রেখে উপরে গিয়েছিলে কেন? মেঘলা থমকে দাঁড়িয়ে থাকে। সাদাব একটা ট্রাউজার পরে আছে। খালি গায়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দরজার দিকে তাকিয়ে মেঘলাকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। মেঘলা বিব্রত হয়ে ঘুরে যায়। সাদাব তড়িঘড়ি করে একটা টি শার্ট গায়ে চাপিয়ে নেয়। সিরাত আর সোহাও অবাক হয় তাদের বাবাকে দেখে। বাবা তো বাইরে গিয়েছিল, এখানে কিভাবে এলো? এখন তো তাদের প্ল্যানের কথা বাবা জেনে যাবে। মেঘলা অস্বস্তি নিয়ে বলে, ওরা টেনে এনেছে আমাকে আপনার জন্য গিফট কার্ড বানিয়ে দিতে। সোহা আর সিরাত কপাল চাপড়ে চেঁচিয়ে বলে, আন্টি তুমি বাবাকে বলে দিলে? মেঘলা অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। ঘাবড়ে গিয়ে সে বলে দিয়েছে সুহা সিরাতের গোপন কথা। সে তার দোষ ঢাকতে বলে, কোনো সমস্যা নেই সোহা, সিরাত গিফট কার্ড বানাবো বলেছি। আমরা লুকিয়ে লুকিয়ে বানিয়ে তারপর সারপ্রাইজ দেব। চলো বানিয়ে দেই। সুহা সিরাতের হাত ধরে মেঘলা বসার ঘরের দিকে যায় রঙিন কাগজগুলো নিয়ে। সুহা সিরাত মন খারাপ করে বসে আছে। মেঘলা ওদের সান্ত্বনা দিয়ে বলে, দেখবে এমন সুন্দর গিফট কার্ড বানাবো যে বাবা চমকে যাবে, লাফিয়ে উঠে বলবে ওয়াও। দুজনেই আগ্রহী হয়ে ওঠে। মেঘলা পেন্সিল বক্স থেকে একটা লাইটার উঠিয়ে ওদের দিকে তাকায়। এটা এখানে কেন? এটা কার? বাবার ড্রয়ার থেকে চুরি করেছে সুহা। সিরাত ঠোঁট বাঁকিয়ে বলে। মেঘলা নিজের কাছে মন দেয়, কি করবে সে সেটাই বুঝতে পারছে না। কাগজ কেটে ফুল বানাতে থাকে সে। অবাঞ্ছিত টুকরো কাগজগুলি পাশে স্তূপ করে রাখে। সুহা সিরাত ক্যান্ডেলগুলো বের করে একটা বক্স থেকে, তাদের বার্থডেতে বাবা এনেছিল সেখান থেকে এগুলো বেঁচে গিয়েছে। তারা দাদির কাছ থেকে চেয়ে নিয়েছে। মেঘলার দিকে তাকিয়ে সিরাত বলে, আন্টি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেব? না, হাতে লেগে যাবে। তুমি জ্বালিয়ে দাও তবে। মেঘলা লাইটার দিয়ে একটা ক্যান্ডেল জ্বেলে দেয়। সুহা সিরাত বাকি ক্যান্ডেলগুলো জ্বালাতে থাকে। হঠাৎ একটা লাল রঙের ক্যান্ডেল নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। দুজনে ক্যান্ডেলটা জ্বালানোর জন্য ইচ্ছুক। ক্যান্ডেলটা ধরে টানাটানি করছে দুজনে। মেঘলা ওদের থামাতে চেয়ে সামনে এগোতেই মেঘলার হাতের ধাক্কা লেগে একটা জেলে রাখা ক্যান্ডেল কাত হয়ে পড়ে যায় কাগজের উপরে। কাগজগুলো চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে। মেঘলা দিশেহারা হয়ে বাচ্চা দুটোকে আগলে নিয়ে পিছিয়ে যায়। দেখতে দেখতে সবগুলো কাগজ জ্বলে ওঠে। মেঘলা একটা বিকট চিৎকার দেয়। সাদাব নিজের রুম থেকে প্রায় ছুটে আসে। মেঘলা বাচ্চা দুটোকে দু হাত দিয়ে আগলে রেখেছে শক্ত করে। সাদাব হতভম্ব হয়ে যায়। দিক বিদিক শূন্য হয়ে একটা ফুলদানি দিয়ে আগুন চাপা দেওয়ার চেষ্টা করে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তার হাতে আগুনের আঁচ লেগে যায়। জাহানারা ঘুম থেকে উঠে দৌড়ে আসে। একটা পানির বোতল এনে আগুনে ঢেলে দেয়। মেঘলা আতঙ্কিত হয়ে সাদাফের দিকে তাকিয়ে আসে। হাতটা পুড়ে গিয়েছে কিছুটা বোধহয় লোকটার। মুখটা কেমন যন্ত্রণায় নীল হয়ে গিয়েছে। আগুন নিভে গিয়েছে। মেঘলা দৌড়ে রান্নাঘরে গিয়ে একটা বাটিতে পানি নিয়ে আসে। সাদাফের কাছে এসে তার হাতটা টেনে বাটির মধ্যে ডুবিয়ে দেয়। সাদাফ মেঘলার দিকে তাকিয়ে তাকে দেখছে। কিছুক্ষণ আগে সুহা সিরাতকে আগলে ধরে মেঘলার দাঁড়িয়ে থাকা, এখন আবার সাদাফের কেয়ার নেওয়া, সব কটা দৃশ্য সাদাফের মনে অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি করে দেয়। হঠাৎ তার মনের কোনো একটা স্থান থেকে কেউ বলে ওঠে, খারাপ নয় না সাদাফ? কেউ এভাবে সুহা সিরাত আর তোমার কেয়ার নিলে সত্যি খারাপ হয় না। স্যার শুনুন। তাসরি পেছনে ফিরে তাকায়। তার প্যাঁচামুখী তার দিকে এগিয়ে আসে। সে খুশি হয়ে যায়। ব্যাপার কি, আজ সূর্য কোন দিক থেকে উঠল? রোদেলা তাসরিফের কাছে চলে আসে। তাসরিফের চোখে চোখ রেখে বলে, বাসায় যাচ্ছেন? তাসরিফ মনে মনে বলে, হ্যাঁ, তবে আপনি চাইলে কাজী অফিসে যাব এখন। কিন্তু মুখে বলে, হ্যাঁ, কেন? আমি বৃষ্টির জন্য কিছু হেলথ ড্রিঙ্কস আর ফল কিনে দিতে চাচ্ছিলাম, কষ্ট করে নিয়ে যাবেন একটু? তাসরিফ হেসে বলে, বাড়িতে ওর জন্য এগুলো সব কিনে রেখেছি আমি।
আপনি কিনে দিয়েছেন বলে আমি কিনে দিতে পারবো না? না না, তা কেন? অবশ্যই পারবেন। তাহলে চলুন, পাশে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওখানে যাই। রোদেলা হাঁটতে থাকে। তাসরিফ বাধ্য ছেলের মতো রোদেলার পিছু পিছু হাঁটে। লিস্ট দেখে দেখে সব কিছু উঠিয়ে শপিং কার্টে রাখতে থাকে রোদেলা। তাসরিফ চুপচাপ তাকে দেখছে। কখনো যদি তাদের বিয়ে হয় তাহলে এভাবে দুজন একসাথে শপিং করবে। সেদিনের কথা কল্পনা করে আনমনে হাসে তাসরিফ। আরে তাসরিফ যে। তাসরিফের কলেজের এক বান্ধবী পেছন থেকে ডাকে। তাসরিফ ঘুরে তাকায়। মেয়েটি বলতে থাকে, সাথে কে? ভাবি নাকি? বিয়ে করলি কবে? তাসরিফ থতমত খেয়ে যায়। তার এই বান্ধবী একটু ফটর ফটর বেশি করে। তাসরিফ মেয়েটিকে কিছু বলতে যাবে, তখন মেয়েটি আবারও বলে, এখানে ম্যাটারনিটি জোনে কি করছিস? কার জন্য কিনছিস এসব? প্রেগনেন্ট কে? ভাবি প্রেগনেন্ট? তাসরিফ তার বান্ধবীকে চোখ রাঙানি দিয়ে থামিয়ে দিয়ে ভয়ে ভয়ে রোদেলার দিকে তাকায়। রোদেলার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। মেয়েটি চলে গেলে তাসরিফ রোদেলাকে বলে। বুঝতে পারিনি। রোদেলা ঠান্ডা গলায় বলে, বুঝতে না পারলে এত কথাই বা বলতে হবে কেন? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা সব বন্ধুরাই কি সস্তা ধরনের রসিকতা করার স্পেশাল কোর্স করেছিলেন কোনো ইনস্টিটিউট থেকে? ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রোদেলা। সাদা ফেসে বলে, এসো ভেতরে এসে বসো। রোদেলা ভেতরে ঢুকে সোফাতে বসে। অফিস থেকে সোজাসুজি এখানে এসেছে। সাদা রোদেলার মুখোমুখি সোফাতে বসে রোদেলাকে বলে, আমারও তোমার সাথে কথা ছিল, তোমাকে খবর পাঠাতে চেয়েছিলাম। রোদেলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমার সাথে কি কথা? বলবো, আগে তুমি বলো কি বলতে চাও। কোনো রকম ভনিতা না করে রোদেলা সরাসরি বলে দেয়, ভাই, আমরা 3 দিনের মধ্যে আপনার ফ্ল্যাট ছেড়ে দিতে যাচ্ছিলাম। এই মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছি, যদিও আপনার চিন্তা করার দরকার নেই, টাকা ফেরত দিতে হবে না। আমরা শুধু চাচ্ছি চলে যেতে। সাদা রোদেলার দিকে তাকিয়ে থাকে। রোদেলা হেসে বলে, এটাই বলতে এসেছি, উঠি তাহলে। উঠতে গিয়েও রোদেলা বসে পড়ে। সাদাফের দিকে তাকিয়ে বলে, আপনি কিছু বলতে চেয়েছিলেন ভাইয়া, বলুন। সাদাফ একটা ম্লান হাসি দিয়ে বলে, আমি বলতে চেয়েছি আমি তোমার আপুকে বিয়ে করতে চাই রোদেলা। রোদেলা অবাক চোখে সাদাফের দিকে তাকিয়ে থাকে। সাদাফ বলতে থাকে, যা বুঝলাম তোমাদের ফ্যামিলিতে তুমি অভিভাবক, তাই প্রস্তাবটা তোমার কাছেই রাখলাম। রোদেলা বিড়বিড় করে বলে, মজা করছেন নাকি? এটা মজা করার মতো কোনো বিষয় না রোদেলা। রোদেলা 2 মিনিট চুপ করে থাকে। সাদাফ রোদেলার দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে রোদেলা বলে, আপুকে কেন বিয়ে করতে চাইছেন? তোমার আপুকে ভালো লেগেছে আমার। রোদেলা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ভুল কথা, আপুকে আপনার ভালো লাগেনি। আপনি আসলে আপুর মধ্যে কিছু সুবিধা দেখতে পেয়েছেন। আপু সহজ সরল, মাদার ত্রেসার মতো মন আপুর। আপনার বাচ্চা দুটিকে ভালো রাখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপুর কখনো বাচ্চা হবে না, সেটা আপনার কাছে খুব বড় একটা সুবিধা। ভবিষ্যতে আপুর বাচ্চা হলে আপনার বাচ্চা দুটো অবহেলিত হবে। আর যদি সেটা না হয় তাহলে তো লাভই। এখন ক্যালকুলেট করেই আপনি ঠিক করেছেন আপুকে বিয়ে করবেন। কিন্তু আমার আপুকে তো এরকম ক্যালকুলেট করার সম্পর্কে আমি জড়াতে দিব না। আপুকে যে গ্রহণ করবে তাকে মন থেকে গ্রহণ করতে হবে, সুবিধা দেখে নয়। কথাগুলো বলে রোদেলা থামে। সাদাফ মৃদুস্বরে বলে, এটা তো তোমার দৃষ্টিভঙ্গি রোদেলা। তোমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা মনে হচ্ছে সেটা তো সত্যি না হতে পারে। ওকে, মানলাম। আপুকে বিয়ে করার পেছনে যে আপনার কোনো স্বার্থ নেই, তার পক্ষে যুক্তি দেখান। সাদাফ কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর বলে, তোমার আপুকে বিয়ে করতে চাচ্ছি কারণ নাম্বার 1, আমার ছেলে মেয়ে দুটো তোমার আপুকে ভীষণ পছন্দ করে ফেলেছে। এটা তোমার চোখে আমার স্বার্থ হতে পারে, কিন্তু তা নয় রোদেলা, এটা অন্য কিছু। নাম্বার 2, তোমার আপুর চোখে আমার ছেলে মেয়ে দুটোর জন্য আঘাত মমতা দেখতে পেয়েছি আমি। এটাকেও তুমি আমার স্বার্থ ভাবতে পারো, কিন্তু তা নয়, সত্যিই তা নয়। 3 নাম্বার কারণ, দেখলাম তোমার মাদার তেরেসা আপু অনেক কেয়ারিং, আর দীর্ঘদিন আমার কেউ কেয়ার করে না। হঠাৎ মন চাইলো একটু কেয়ার করুক আমার। এটাও আমার স্বার্থ ভাবতে পারো, কিন্তু তা নয়, সত্যি নয়। তোমার আপুকে বিয়ে করতে চাওয়ার 4 নাম্বার ও শেষ কারণটি হচ্ছে, তোমার
আপু খুব দুঃখী মানুষ, আমিও একজন দুঃখী মানুষ। একজন দুঃখী মানুষ আরেকজন দুঃখী মানুষের দুঃখ খুব ভালো করে বুঝতে পারবে। এই পর্যন্ত বলে যাদব থামে, তারপর বলে, জানি এসব নড়বড়ে যুক্তি, কিন্তু কথাগুলো সত্যি। হ্যাঁ, আমি তোমার আপুর মধ্যে সিরাত ছোড়া মায়ের যোগ্যতা দেখেছি, আমার সঙ্গিনী হবার যোগ্যতা দেখেছি। তবে রোদেলা, আমি ক্যালকুলেটর করে দেখিনি সব কিছু। হঠাৎ করে মন বলল এই একাকী জীবনে কাউকে দরকার। দেখলাম মেঘলার মতো কেউ হবে না, তাই আর কি। রোদেলা চুপচাপ সাদাপের দিকে তাকিয়ে আছে। সাদাপ রোদেলার দিকে তাকিয়ে বলে, কি চুপ করে আছো কেন? ভাইবা নেওয়া হয়ে গিয়েছে। দেখো, আমি নেতা মানুষ, সোজা সাপটা কথা বলি, শুনতে পছন্দ করি। বলো আমি কি পাস? রোদেলা কয়েক মুহূর্ত পরে হেসে ফেলে, মুখে হাসি নিয়েই বলে, পাশ ভাইয়া। বোনকে দেখে মেঘলা লজ্জিত ভঙ্গিতে বলে, সিরাত, সোহা, পুরো রুমটা এলোমেলো করে দিয়ে গিয়েছে। তুই প্লিজ রাগ করিস না, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। প্রতিদিন তো করে না ওরা এমন। রোদেলা কাঁধ থেকে ব্যাগ নামিয়ে টেবিলে রেখে মেঘলাকে দেখে। মেঘলা বিছানা চাদর ঠিকঠাকভাবে গুছিয়ে দিচ্ছে। রোদেলা পেছনে দাঁড়িয়ে বলে ওঠে, এই আপু বিয়ে করবি? মেঘলা মাথা ঘুরিয়ে হাঁ করে বোনের দিকে তাকায়। রোদেলার মুখ হাসি হাসি। সে মেঘলার দিকে তাকিয়ে আবার বলে, সুহার সিরাতের বাবাকে বিয়ে করবি? তাহলে ওরা প্রতিদিন অগোছালো করলে তুই প্রতিদিন গোছাতে পারবি সব। মেঘলা চমকে ওঠে। কয়েক মুহূর্ত বোনের দিকে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলে, এটা কোন ধরনের ফাজলামি রোদেলা? রোদেলা হাসে। বোনের হাত দুটো মুঠি করে ধরে বলে, ফাজলামি না, সাদাব ভাইয়া প্রস্তাব দিয়েছে, তোকে যে বিয়ে করতে চায়। মেঘলা হতভম্ব হয়ে রোদেলার দিকে তাকায়। কণ্ঠে এক রাশ বিরক্তি নিয়ে বলে, ছি ছি, এসব কোন ধরনের কথা? তুই বকা দিয়ে দিসনি? বকবো কেন? রোদেলা হাসতে হাসতে বলে, তারপর বলে, বল তুই রাজি কিনা, তাহলে ওনাকে জানিয়ে দিব। অসম্ভব রোদেলা। কেন, সমস্যা কি? সমস্যা কি মানে? সে প্রস্তাব দিলেই আমাকে রাজি হতে হবে নাকি? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে এই ফ্ল্যাট আমরা ছেড়ে দিব, এখানে আর থাকবো না। কেন? তোকে আর সাদা ভাইকে নিয়ে লোকজন কেচ্ছা কাহিনী রটিয়ে বেড়াচ্ছে। বিয়ে না হলে লোকজন আরও বলতে থাকবে, তার চেয়ে এখান থেকে চলে যাওয়াই ভালো। মেঘলা মিনমিন করে বলে, সোহা সিরাতকে আর দেখতে পাবো না? কেন কেন সুহাস সিরাত তোর কে হয় যে ওদের দেখতে হবে আজীবন? মেঘলা চুপ করে থাকে। রোদেলা বোনের কাঁধে হাত রেখে নিচু স্বরে বলে, তোর একটা সংসারের খুব স্বাদ ছিল তাই না? সাদাব ভাইয়ের একটা সুন্দর সংসার আছে, কিন্তু সংসারটা বহুদিন হয় অগোছালো হয়ে পড়ে আছে। তুই একটু গুছিয়ে দিবি না হয়? মেঘলা চুপ করে দাঁড়িয়ে থাকে। রোদেলা বোনের গালে হাত রেখে বলে, সমস্যা কি? সাদাব ভাইকে পছন্দ না? সাদাব ভাইয়া কুচকুচে কালো, সেজন্য নিজে একটু সুন্দরী হয়েছিস আর অহংকারে মাটিতে পা পড়ছে না তাই না? মেঘলা চোখ গরম করে রোদেলার দিকে তাকায় কথাটি শুনে। রোদেলা হাসতে হাসতে বলে, তাহলে সমস্যা কি? লোকটার বাচ্চা দুটোকে ভালোবাসিস, লোকটাকে অপছন্দ কেন? মেঘলা মিনমিন করে জবাব দেয়। উনি কেমন গোন্ডা প্রকৃতির লোক। রোদেলা উচ্চ শব্দে হেসে ফেলে। মেঘলা চুপ করে আছে। হাসি থামিয়ে রোদেলা বোনের গাল দুটো আগলে ধরে মৃদুস্বরে বলে, একজন পুলিশের সাথে তো সংসার করে দেখলি, এবার না হয় একটা গুন্ডার সাথে সংসার করে দেখবি। রুহুল আমিনকে খুবই আনন্দিত দেখাচ্ছে। মেয়ের বিয়ে নিয়ে যতটা না আনন্দিত সে, তার চেয়েও বেশি আনন্দিত হচ্ছে সালমান সাদাফের মতো একজন লোক তার জামাই হবে এটা ভেবে। রোদেলার সাথে সাদাফের কথা হয়েছে, ঠিক করেছে আজ মাগরিব বাদ কাজী ডেকে বিয়ে পড়ানো হবে। ঘরোয়াভাবে হবে সব কিছু। সালমান সাদাফ অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে জানিয়ে দিয়ে এসেছে সেই কথা। সরাসরি না বলেও সবাইকে বুঝিয়ে দিয়ে এসেছে মেঘলাকে নিয়ে আর কোনো অপমানজনক কথা নয়। সাদাফের বোন সেতু এসেছে তার স্বামীকে নিয়ে। সকাল থেকে তারা মেঘলার জন্য শপিং করতে ব্যস্ত। যতই ঘরোয়াভাবে হোক, ভাইয়ের বউয়ের জন্য কোনো আয়োজন বাদ রাখা চলবে না। রুহুল আমিন ফুরফুরে মেজাজ নিয়ে রোদেলার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। রোদেলা বিছানায় নতুন চাদর বিছিয়ে দিচ্ছিল। বাবাকে দেখে বলে, কিছু বলবে? ও বাড়ির লোকদের তো জানানো উচিত রোদেলা। বৃষ্টি তার বোনের বিয়েতে আসবে না। যতই যাই হোক, আদিল তো আমার জামাই। না জানলে যদি বৃষ্টিকে কথা শোনায়। রোদেলা বিছানার বালিশ দুটো ঠিক করতে করতে বলে, তুমি আমাকে এতটা অসামাজিক ভাবো তা তো জানতাম না।
আফতাব আঙ্কেলকে কাল রাতেই ফোন করে আমি বলেছি তারা আসবে বিকেলে। তাশরিফ, ছেলেটাকে ফোন করছিস আলাদা করে? রোদেলা অবাক হয়ে বলে, ওনাকে আলাদা করে ফোন করে বলার কি আছে? ও বৃষ্টির ভাসুর, কতটা সম্মান করে বৃষ্টি ওকে ওকে আলাদা করে বলবি না? রোদেলা বাবার দিকে না তাকিয়ে বলে, তোমার সব কিছুতে বাড়াবাড়ি। আচ্ছা তোমার ফোন আছে না, তুমি করতে পারো না এইসব? রুহুল আমিন হেসে ফেলে। তাই তো, আসলে তোর উপর এতটা নির্ভরশীল হয়ে গিয়েছে যে কি বলবো। তোর বিয়ে হলে যে কি হবে আল্লাহ জানে। রোদেলা নির্বিকার ভঙ্গিতে বলে, বিয়েই করবো না, চিন্তা করো না তুমি। সে কি, তুমি শাড়ি পরছো কেন? বৃষ্টিকে দেখে চেঁচিয়ে বলে তাহমিনা। বৃষ্টি ঘাবড়ে যায়। সবাই তাহমিনার দিকে তাকায়। বৃষ্টি নিচু স্বরে বলে, কেন মা, আপুর বিয়েতে যাচ্ছি, শাড়ি পরবো না? পাগল হয়েছো? একে তো শাড়ি পরার অভ্যাস নেই, তার উপর এই অবস্থায় শাড়ি পরে দৌড়াদৌড়ি নাচানাচি করে অসুস্থ হয়ে পড়বে। আর পা দেখি তো। তাহমিনা বৃষ্টির পায়ের দিকে তাকায়, পুনরায় চেঁচিয়ে বলে, ও মা, তুমি হাই হিল পরছো কেন? হায় আল্লাহ, এই মেয়েকে বুঝ দাও, এই অবস্থায় এসব পড়তে নেই, জানো না? বৃষ্টির মুখ কালো করে ফেলে। আদিল বলে, মা, ওর অসুবিধা না হলেই তো হলো। তাহমিনা আদিলকে ঝাড়ি মেরে বলে, তুই চুপ থাক, এসব পরে হাঁটবে, তারপর একটা অঘটন ঘটলে তখন কি হবে? মা হওয়া এত সহজ নাকি? আরো কত কত যে স্যাক্রিফাইস করতে হবে, দেখতে থাকো। যাও, স্লিপার পরে আসো, যাও। বৃষ্টির মুখ কালো করে ঘরে যায়। তাসরিফ বিরক্তি নিয়ে বলে, মা, ভালো কথাও এভাবে ওকে ধমকে বলো। ওর মন খারাপ হয় না বুঝি? বেচারি মায়ের আদর পায়নি কখনো। তুই চুপ থাক, আমার ছেলের বউকে আমি বকবো, ভালোবাসবো, যা খুশি করব। তুই কে কথা বলার? তাসরিফ কিছু বলে না, মনে মনে বলে, যত খুশি বৃষ্টির উপরেই চেঁচিয়ে নাও। তোমার বড় ছেলের বউ আসলে আমি দুজনেই সারাদিন মিউ মিউ করতে থাকবো মা। আয়েশা সিদ্দিকার কাছে বসার ঘরে সবাইকে শরবত দেওয়ার কথা বলে রোদেলা মেঘলার ঘরে যায়। মেঘলার ঘরে বৃষ্টি আর সেতু মিলে মেঘলাকে সাজিয়ে দিচ্ছে। মেঘলা রোদেলার দিকে তাকিয়ে বলে, এভাবে সাজাতে নিষেধ করো ওদের, বাড়াবাড়ি লাগছে। রোদেলা হাসে, কিচ্ছু বাড়াবাড়ি লাগছে না, তুমি গয়না পরে থাকা কোনো সাজের মধ্যে পড়ে না। সেতু মেঘলার কানে দুল পরিয়ে দিতে দিতে বলে, এগুলো ভাইয়া সকালে গিয়ে নিয়ে এসেছে তোমার জন্য। সিমিন ভাবির গয়না সব মায়ের কাছে আছে, ভাইয়া ওগুলো তোমাকে দিতে দেয়নি, বলেছে একজনের জিনিস অন্যজনকে কেন দেব, নতুন মানুষ নতুন গয়না। মেঘলা কিছু বলে না। লোকটার সাথে এই দুদিনে একবারও কথা হয়নি মেঘলার, দেখাই হয়নি তাদের। যা কথা বলার রোদেলা বলেছে। দুদিন আগেও যে লোকটা পরপুরুষ ছিল, আজ সন্ধ্যা থেকে সে স্বামী হয়ে যাবে। কি অদ্ভুত নিয়তির খেলা। রোদেলা বৃষ্টির দিকে তাকিয়ে বলে, একদিনেই তো মোটা হয়ে গিয়েছিস, শাশুড়ি অনেক খাতি যত্ন করে বুঝি। বৃষ্টি লজ্জা পাওয়া মুখ নিয়ে বলে, হ্যাঁ, মা তো সারাদিন এটা ওটা নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে থাকে। রোদেলা বলে, যে দাঁড়িয়ে তো থাকবি, তুই তাকে নাতি নাতনি দিবি যে। দুনিয়ায় কেউই স্বার্থ ছাড়া কিছু করে না, বুঝলি? মেঘলা চোখ গরম করে রোদেলাকে বলে, তুই কখনো কোনো কিছু সহজভাবে দেখবি না, তাই না? ওর মন খারাপ করে দিস না, বসার ঘরে যা। আজ আদিল প্রথম এসেছে শ্বশুর বাড়িতে, গিয়ে দেখ ওর কিছু লাগবে কিনা। ওটাকে দেখলেই তো আমার চড়াতে ইচ্ছে করে আপু। রোদেলা নির্বিকার ভঙ্গিতে বলে। বৃষ্টি হতভম্ব হয়ে মেজ আপুর দিকে তাকায়। রোদেলা বলে, এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, সত্যি কথাই বললাম। কথাটি বলে রোদেলা চলে যায়। বৃষ্টি মেঘলার দিকে আহত দৃষ্টিতে তাকায়। মেঘলা ওকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করিস না, জানিসই তো ও একটা পাগল। বসার ঘরে গিয়ে দাঁড়িয়ে পড়ে রোদেলা। আদিল সিমেন্ট আপুকে দেখতে পেয়ে গুটিয়ে নেয় নিজেকে। বিরস মুখে বসে থাকে কোনার একটা সোফায়। তাসরিফ ফোন টিপছিল। রোদেলার অস্তিত্ব টের পেয়ে মাথা তুলে তাকায়। রোদেলা বলে, আঙ্কেল আন্টি আসেনি কেন? বাবার হঠাৎ একটু বরিশাল যেতে হয়েছে, আর মা আসেনি কারণ বাবা আসেননি। রোদেলা আদিলের দিকে তাকিয়ে বলে, তুমি সবসময় চোরের মতো এমন হাবভাব কেন করো? তোমাকে দেখলেই মনে হয় কিছু একটা চুরি করে এনেছো। আদিল কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। তাসরিফ বলে ওঠে, ও আপনাকে ভয় পায়, তাই মুখটা এমন করে রাখে। কথায় কথায় আমার ভাইকে অপমান করবেন না।
রোদেলা কিছু বলে না তাসরিফের কথা জবাবে। আদিলের দিকে তাকিয়ে বলে,